ক্লাব ফুটবলের ইতিহাসে সবথেকে ভালো এন্ডিংটা বোধহয় টনি ক্রুজে পেলেন। তার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয় সেটা হচ্ছে এই ওয়েম্বলিতে, এবং তার ষষ্ঠ এবং শেষ চ্যাম্পিয়ন্স লিগ জয় সেটাও কিন্তু এই ওয়েম্বলিতে এসেছে। এবং আপনি বলতে পারেন যে আরেকটা জিনিস ছিল যে ওই অপোনেন্টটাও ছিল বরুসিয়া ডর্টমুন্ড এবং এই অপোনেন্টটাও ছিল বরুসিয়া ডর্টমুন্ড। সো বেসিক্যালি টনি ক্রুজের এই বিদায় বেলায় রিয়াল মাদ্রিদ তাদের 15তম চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জিতে নেয়, যা কিনা ইতিহাসে সর্বোচ্চ, এবং দ্বিতীয় সর্বোচ্চ এসি মিলানের যে চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল অর্থাৎ 7টা, তাকে 2 দিয়ে গুণ করলেও রিয়াল মাদ্রিদের সমান হচ্ছে না। সো বেসিক্যালি তারা একটা অন্য লেভেলে নিয়ে গেছে নিজেদের এই অ্যাচিভমেন্ট। তো ওয়েম্বলির এই ফাইনাল আমরা হয়তো ভাবছিলাম যেটা একটা ওয়ান সাইডেড ফাইনাল হইতে পারে, বাট টার্জিচের দল খুব ভালো হোমওয়ার্ক করছে। এই টোটালি একটা ট্যাকটিক্যাল ব্যাটেল হয়েছে, আমার কাছে মনে হচ্ছে অনেক ইন্টারেস্টিং ছিল। হয়তো অনেকের মতে লাকে মাদ্রিদ জিতছে, বাট লাক ফেভার্স দ্য ব্রেভ অ্যান্ড মাদ্রিদ ইজ দ্য ব্রেভেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড। তারা ওই লাকটা না ছিঁড়ে আনে, নিজেদের কাছে টেনে নিয়ে আসে। সো এই জন্য আসলে লাকটা তাদের হয়ে কাজ করে। সো এখন আমরা 7টা কি পয়েন্ট নিয়ে কথা বলবো, যেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন টোটালি ম্যাচের ট্যাকটিক্যাল ভিউটা কেমন ছিল, এবং ম্যাচের একটা রিক্যাপ হয়তো আপনারা দেখতে পাবেন। তো চলেন লেটস গো। শুরু থেকে কিন্তু আমরা দেখতে পাইছি যে মাদ্রিদ একদম ইন্টেন্স প্রেসিং শুরু করছে। মাদ্রিদের ফ্রন্ট লাইন জাস্ট কোনোভাবেই রেস্ট করতে দিছিল না কোবেল কিংবা ডর্টমুন্ডের ব্যাক লাইনকে, এবং স্লোটারব্যাককে কিন্তু ফেদে ভ্যালভার্দে এমনভাবে প্রেস করতেছিল, স্লোটারব্যাক কিন্তু মিস্টেক করেই বসছিল, বাট পরে সে উপায় না দেখে বলটাকে আসলে সে আউট করে দেয়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছিলাম যে মাদ্রিদের যে ফ্রন্ট লাইন তারা কিন্তু একদম ডর্টমুন্ডের ঘাড়ে প্রেশার ফেলতেছিল মোস্ট অফ দ্য টাইম। শুরু থেকে কিন্তু সেই ইন্টেন্সিটি এবং হাঙ্গারটা কিন্তু তারা শো করছিল যে না আমরা আসলে জিততেই আসছি। ট্রানজিশন বেশ কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছিল যে ডর্টমুন্ড যাচ্ছিল, বাট কামাভিঙ্গা এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটা বল উইন করছে। বল উইন করে সেখান থেকে কিন্তু ডর্টমুন্ড যে ট্রানজিশনে যাওয়ার চেষ্টা করতেছিল সেইটাকে সে মাদ্রিদের একটা অ্যাটাকে কনভার্ট করে ফেলছে। সো ইন্টেন্স প্রেসিং কিন্তু সেখানে বোঝা যাচ্ছিল যে মাদ্রিদ অ্যাকচুয়ালি ফলো করছে। এবার যদি আমরা বিল্ড আপের ক্ষেত্রে চলে আসি, মাদ্রিদ খুব সুন্দরভাবে 3 ম্যান ব্যাক দিয়ে বিল্ড আপ করার চেষ্টা করছে, কারণ আমরা জানতাম যে ডর্টমুন্ড বল নিয়ে অত বেশি মাথা ঘামাবে না, তাদের কাজটা হবে ট্রানজিশনে খেলা। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডর্টমুন্ড একটা ব্যাক ফাইভ ক্রিয়েট করার চেষ্টা করতেছিল। তো বেসিক্যালি মাদ্রিদ খুব সুন্দরভাবে 3 ম্যান ব্যাক দিয়ে বিল্ড আপ করার চেষ্টা করতেছিল। কিছু ক্ষেত্রে মেন্ডিকে নিয়ে 3 ম্যান ব্যাক হচ্ছিল, এবার কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টনি ক্রুজকে নিয়ে 3 ম্যান ব্যাক হচ্ছিল, এবং মোস্ট অফ দ্য কেসেসে কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি যে টনি ক্রুজ খুব সুন্দরভাবে বলগুলো ডিস্ট্রিবিউট করে গেছে। আমরা জানি টনি ক্রুজের লং বল নিয়ে আসলে কারো কোনো দ্বিমত থাকার কথা না, বাট কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ডর্টমুন্ড আসলে মাদ্রিদের যে ডিফেন্স লাইনটাকে প্রেশার ক্রিয়েট করতেছে না। সো বেসিক্যালি টনি ক্রুজ সেক্ষেত্রে একটা পাসিং অপশন হিসেবে সামনে চলে আসে, এবং কর্তোয়া সেখান থেকে ব্যাক 3 ক্রিয়েট করার চেষ্টা করছে। এবার যদি আসি ডর্টমুন্ড কীভাবে অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছে, আমরা জানি যে তারা মিড ব্লকে খেলবে বা লো ব্লকে খেলবে, এরকম একটা মাইন্ডসেট নিয়ে তাদের নামার কথা, এবং অনেকটা সেই জিনিসটাই তারা অ্যাপ্লাই করার চেষ্টা করছে। যখন মাদ্রিদ বল নিয়ে মিডফিল্ড ক্রস করতেছিল তখন তারা তাদের প্রেসটাকে শো করছে, এবং কিছু ক্ষেত্রে দেখা গেছে তারা খুব ভালোভাবে বল উইন করে কিছু দারুণ দারুণ ট্রানজিশনে কাউন্টার অ্যাটাক তারা প্রডিউস করছে। এখানে সাবিৎজার যেমন একটা সুন্দর অ্যাটাক প্রডিউস করছিল, বাট সেটা তার লক্ষ্য খুঁজে পায় নাই। এবং আমরা কিন্তু আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে ট্রানজিশনে অ্যাটাক করতে করতে আর ডর্টমুন্ড কিন্তু কিছু ক্ষেত্রে এক্সপোজড হয়ে গেছিলো। তারা যখন ওয়াইড এরিয়াকে তারা অনেকটা ফাঁকা রেখে দিচ্ছিল ট্রানজিশন থেকে ফেরার সময়। তো বেসিক্যালি এইখান থেকে আমরা দেখব ভিনিসিয়াস কিন্তু রয়ারসনকে বেশ প্যারা দিচ্ছে, বাট রয়ারসন কিন্তু পুরোটা ম্যাচ ভালো খেলছে। কিছু কিছু ক্ষেত্রে ভিনিসিয়াস অ্যাকচুয়ালি বের হয়ে গেছিলো, আর একটা সুন্দর অ্যাটাক কিন্তু এখানে তারা জেনারেট করছে। সো বেসিক্যালি তারা কিন্তু এক্সপোজ হয়েছে। ফার্স্ট হাফটা কিন্তু মাদ্রিদের জন্য খুব একটা ভালো হয় নাই, খুব একটা কেন আমি বলবো যে মাদ্রিদের এই চ্যাম্পিয়ন্স লিগের পুরো সিজনের রানের মতো ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ফার্স্ট হাফ তারা হয়তো এখানে পার করছে। বাট সেকেন্ড হাফে মাদ্রিদ যেটা করছে, তারা যে তাদের স্ট্রং পয়েন্ট, তারা ট্রানজিশনে ভালো, তারা ডিফেন্ড করতে ভালো, তারা ওই জিনিসটাতে ফেরত গেছে, এবং তারা বলের কন্ট্রোলটা বরুসিয়া ডর্টমুন্ডকেই দিয়ে দেয়। তো বেসিক্যালি এটাতে যেটা হয়, ফার্স্ট হাফে তারা বল কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছিল এবং ডর্টমুন্ড ট্রানজিশনে যাওয়ার চেষ্টা করতেছিল, বাট সেকেন্ড হাফে যেটা হয়েছে যে অ্যাকচুয়ালি ডর্টমুন্ডের কাছে বল কন্ট্রোল দিয়ে দিছে, সেখান থেকে ডর্টমুন্ড প্রেস করতেছে ফ্রন্ট লাইন থেকে, মাদ্রিদ একটু ডিফেন্সিভ শেপে অবস্থান করতেছিল। বরুসিয়া ডর্টমুন্ড জার্সি গায়ে মার্কো রয়েসের এটা শেষ ম্যাচ ছিল। আই নো এটা একটা ইমোশনাল ব্যাপার, বাট কারিম আডিয়েমি যে কিনা পুরাটা অ্যাটাকের দায়িত্ব বলেন এবং ডিফেন্সে সে কন্ট্রিবিউট করতেছিল, সব থেকে বেশি দায়িত্ব যার মধ্যে ছিল, তাকে কেন নেওয়া হয়েছে আমি বুঝতেছিলাম না। কারণ আমি দেখতে পাচ্ছিলাম যে 71 মিনিট 40 সেকেন্ড আশপাশে হয়তো তাকে সাবস্টিটিউট করা হয়েছে। ওই মোমেন্টের পর থেকে কিন্তু আমার কাছে মনে হয়েছে ডর্টমুন্ড ম্যাচটা থেকে আসলে ছিটকে যাইতেছে।
এবং কিছুক্ষণের মধ্যে তারা গোল যদিও কনসিড করছে, বাট জিনিসটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে না, হয়তো আরিয়ামি কিছুটা টায়ার্ড ছিল, বাট স্টিল ভাই ফাইনাল আমি জিনিসটাতে আসলে এগ্রি করতে পারতেছিলাম না। বরুসিয়া ডর্টমুন্ড অ্যাকচুয়ালি ম্যাচটা কোথায় হারছে আমরা যদি দেখি যে এখানে সাবিরজার যে বলটা প্রোভাইড করছে সেটা কিন্তু সে আরডিএম এর উদ্দেশ্যে তার দিলে একটা সুন্দর অ্যাটাক প্রডিউস হইতো, কারণ সেখানে সে আনমার্কড অবস্থায় ছিল, বাট সেখানে সে বলটা ভালো দিতে পারেনি, ক্রসটা ভালো হয়নি, আপ টু দ্য মার্ক হয়নি। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সুন্দর একটা ট্রানজিশন ছিল, কারিম আরডিএমি 1 ভার্সেস 1 সিচুয়েশনে ছিলেন। এই সব সিচুয়েশন থেকে ভাই গোল মিস করা মানে আপনি যদি 20টা চান্স পান 20টার মধ্যে হয়তো 19টাই গোল হবে, এবং যে একটা মিস হওয়ার কথা আরডিএমই হয়তো সেটাই করেছেন। তার এই হেভি টাচটার জন্য কিন্তু আমার কাছে মনে হচ্ছে সে আর বলটাতে রিচ করতে পারেনি। এছাড়াও যখন আমরা দেখতে পাইছি যে সাবিরজার একটা সুন্দর বল প্রডিউস করতেছিল, যেখান থেকে কিন্তু সুন্দর বক্সে সুন্দর একটা রান নিচ্ছিল আরডিএমই, বাট সেখান থেকে সে ফিনিশটা আসলে করতে পারেনি। আবার এরপরে আরেকটা জিনিস আমরা দেখতে পাইছি যে সেখানে খুব সুন্দর একটা রান নিছে, এখানে হয়তো অফসাইড হয়তো ছিল, এটা একটা কনফিউশন ছিল, অফসাইড হয়েছে কি হয় নাই, বাট এটা আবার বারে লাগছে, বারে লেগে চলে আসে। বাট এখানেও ফিনিশটা আসলে অনেক জালের দেখা আসলে ডর্টমুন্ড পাচ্ছিলই না। কারিম আরডিএমি সুন্দর একটা অ্যাটাক প্রডিউস করছে, সেখান থেকে কর্তোয়া দারুণ সেভ দিছে, বাট রিবাউন্ডটা না ফুল প্রোটেক্টের একটুর জন্য তার মাথায় পড়ে নাই, সে ট্রাই করছিল আর পড়ে নাই। ছোট ছোট জিনিস কিন্তু আসলে আমার কাছে মনে হয়েছে ডর্টমুন্ড আসলে ম্যাচটা থেকে বের হয়ে গেছে, কারণ আপনি জানেন মাদ্রিদের এগেইনস্টে আপনি যদি চান্সগুলো না নেন মাদ্রিদ আপনাকে পানিশ করবেই ভাই। ডর্টমুন্ড এটাই সব থেকে বড় ভুল করছে, তারা যে চান্সগুলো পাচ্ছে সেই চান্সগুলোকে তারা নিতে পারে নাই, বেসিক্যালি এই জায়গাটাতেই তারা ম্যাচ থেকে বের হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভুলটা কোথায় হয়েছে, টনি ক্রুজ ভাই এত সুন্দর একটা বল প্রোভাইড করছে লাস্ট 2 বছরে, যার কোনো মানে 2 বছরের মধ্যে সেকেন্ড এটা সম্ভবত হেডে গোল ছিল ডানি কারভারের। সে এই যে যখন সবাই দাঁড়াইছিল তার মধ্যে হয়তো সবচেয়ে শর্টেস্ট মানুষটাই বোধ হয় তিনিই ছিলেন, এবং তার হেড থেকে দারুণ একটা গোল আসছে। এরপর থেকে আমরা দেখতে পাইছি যখন রয়েসকে নামানো হয়েছে ম্যাচের কন্ট্রোল কিন্তু ডর্টমুন্ডের কাছে ছিল না, এবং রয়েস যে একটা পাস দিছে ম্যাটসেন, এখানে তার একটা স্লপিনেসের কারণে বেলিংহামের কাছে বল চলে যায়, এবং বেলিংহাম সেটাকে হচ্ছে সুন্দরভাবে ভিনিসের কাছে দেয়। 1 ভার্সেস 1 সিচুয়েশন অনেকটা হয়েছে, যদিও হচ্ছে ডর্টমুন্ডের প্লেয়াররা ফল ব্যাক করছিল, ফিনিশটাও কিন্তু খুব বেশি ভালো হয়নি, বাট অ্যাগেইন ওই যে যতটুকু দরকার ছিল ততটুকুই কিন্তু ভিনিসিয়াস দিতে পারছে, এবং এটাই কিন্তু এনাফ ছিল মাদ্রিদের 15তম ইউসিএল জয়ের জন্য। যাই হোক, মাদ্রিদিস্তা ফ্যান যারা ভাই ব্রাদার আছেন সবাইকে কনগ্রেচুলেশন, এবং আপনাদের তো আরও অনেক সুখবর আছে, তো যাই হোক আপনারা সেলিব্রেট করেন, সবাই ভালো থাকবেন, ফুটবলের সাথে থাকবেন, এবং আমরা আশা করি কোপা এবং ইউরোতে আমরা আরও বেশি এনজয় করবো। তো সবাই ভালো থাকবেন, প্লিজ।